এদিকে ভারতের ফাঁদে আটক তারেক রহমান, ফেঁসে গেলেন খলিলুর রহমান। শেখ হাসিনার জন্য মোদির নতুন ছক। হঠাৎ একই কাণ্ড ঘটাল নিষিদ্ধ ছাত্রলীগ। এই আগস্ট পরবর্তী আগামী সেপ্টেম্বর মাসে, যে এই 26 সালের আগামী যে সেপ্টেম্বর মাস আসতেছে, এই মাসে তারেকের চ্যাপ্টার ক্লোজ হইয়া যাইতে পারে। ওই ভাইকে যাইতে পারে লন্ডনে। ভারতের পক্ষ থেকে এরই মধ্যে তারেকে একটা চিঠির মাধ্যমে নির্ধারিত 4 দিন সময় বেঁধে দিয়ে ওর কপাল বরাবর একটা সিল মেরে দেওয়া হয়েছে। তারেক রহমান নাকি এই বিষয়গুলো খলিলুর রহমানের এই ষড়যন্ত্রগুলো জানতে পেরেছেন এবং গতকালকে তাদের মধ্যে ক্ষুব্ধ বাঘ বেতনটা পর্যন্ত হয়েছে। এখন তারেক রহমান যদি বাঁচতে চান, আপনার বাঁচবার একটি পথ, এই খলিলুর রহমানকে অপসারণ করুন এবং তাকে অ্যারেস্ট করুন। ঠিক সেই সময় আগুন জ্বালিয়ে মহাসমরে মহাসড়ক অবরোধ করার ঘটনা ছাত্রলীগ ঘটাচ্ছে। তারা কি তাহলে ভেতরে ভেতরে বড় কোনো প্রস্তুতি নিচ্ছে? গতকালকে এই ঘটনা ঘটে। ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে ঢাকা খুলনা মহাসড়কের সাম্পান রেস্টুরেন্টের সামনে অবস্থান নেন। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন, নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। পেট্রোল দে, পেট্রোল তো। বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, শেখ হাসিনার অ্যাকশন, ছাত্রলীগের অ্যাকশন, যুবলীগের অ্যাকশন, শেখ হাসিনার অ্যাকশন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ আসবে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ ধন্য। মনে হচ্ছে এই আগস্ট পরবর্তী আগামী সেপ্টেম্বর মাসে, যে এই 26 সালের আগামী যে সেপ্টেম্বর মাস আসতেছে, এই মাসেই ফেসিস্ট তারেকের চ্যাপ্টার ক্লোজ হইয়া যাইতে পারে। ওই ভাইকে যাইতে পারে লন্ডনে। ভারতের পক্ষ থেকে এরই মধ্যে ফেসিস্ট তারেকে একটা চিঠির মাধ্যমে নির্ধারিত 4 দিন সময় বেঁধে দিয়ে ওর কপাল বরাবর একটা সিল মেরে দেওয়া হয়েছে। বলা হয়েছে এরপরে একদিন যদি পার হয়, তাহলে ভারতের প্রধানমন্ত্রী মিস্টার মোদির দরজা ওর জন্য বন্ধ। ফেসিস্ট তারেক অফিসিয়ালি ভারতের কাছে একটা আবেদন করেছিল যে এই আগস্ট মাসের শেষ দিকে ওই ভারতে আসতে চায়। তার জবাবে ভারত গতকালকে দুপুরে ফেসিস্ট তারেককে বলে দিয়েছে আগামী 22, 23, 24, 25 এর মধ্যেই তাকে ভারতে আসতে হবে। যদি তিনি এর মধ্যে আসেন, তবে ভারতের প্রধানমন্ত্রী মিস্টার মোদিজির সাথে তিনি সাক্ষাৎ করতে পারবেন, কথা বলতে পারবেন, কিন্তু তারও সময় মাত্র 30 মিনিট। 30 মিনিটের জন্য তার সাথে সাক্ষাৎ করতে পারবেন। কিন্তু 25 তারিখ পার হয়ে যাওয়ার পর, এই আগস্ট মাসের 26 তারিখের পর থেকেই ফেসিস্ট তারেকের জন্য তার দরজা বন্ধ। অর্থাৎ বলেছেন এর পরে আগামী 1.5 বছরের মতো তার আর কোনো শিডিউল নাই তার সাথে সাক্ষাৎ দেওয়া। প্রত্যেক দিনের তার কাজের শিডিউল পূর্ব নির্ধারিত হয়ে গেছে। এরপরে তিনি সাংহাই সহ বেশ কয়েকটা দেশের সফরে এবং ব্রিক্সের সম্মেলন সহ তার একাধিক কাজ আছে। অর্থাৎ এর মাধ্যমে ফেসিস্ট তারেককে তার দরজা যে বন্ধ, ওর জন্য সেইটাই জানিয়ে দেওয়া হয়েছে। মনে রাখবেন, দেশের জনগণ এখন বিদ্যুৎ এবং গ্যাসের মহা সংকটে ভুগতেছে। একেবারে জনজীবন হাহাকার। আর এর মধ্যে আগামীতে একেবারে পানির জন্য চরম সংকটে পড়বে তারা। কেন, তিস্তা এবং বুড়িগঙ্গার পানি পেতে হইলে অবশ্যই সেই পুরনো চুক্তি নবায়ন করতে হবে। গ্যাস এবং বিদ্যুৎ থেকে উত্তোলিত হইতে সমস্যার মোকাবেলা করতে হইলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য তথা কাঁচামরিচ থেকে শুরু করে প্রয়োজনীয় সকল জিনিসপত্রের সংকট থেকে বাঁচতে হইলে ফেসিস্ট তারেকের ভারত সফর করতে হবে। আর যদি ওই না করে, তাহলে এই মহা সংকটে পড়বে দেশের জনগণ। তারেক মনে করে আমি অনেক বড় হনু,
ভারতে না গেলে তাদের অনেক কিছু উদ্ধার হবে না, শর্ত তুলে দেয়। মনে রাখবেন ফ্যাসিস্ট তারেক, ওই যে সামা পররাষ্ট্র, ওই যে খলিল আছে, ওর যে পররাষ্ট্র উপদেষ্টা আছে, এদের কারো উপর ওর আর আস্থা এবং বিশ্বাস নাই। আর এই কারণে এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সচিবে মুখপাত্র বানাইয়া তারে কিছু জিনিস শিখাই দিয়ে মিডিয়ার সামনে পাঠাই দেয়। তারেক, তুই ভারতে যাইস না, তাহলে দেশের জনগণ বুঝবো তোর হাতির মতো একটা কলিজা। ফ্যাসিস্ট তারেক বন্দি বিনিময় চুক্তিতে বাংলাদেশের সাবেক 5 বারের প্রধানমন্ত্রী তাকে ফেরত চায়। ও বন্দি বিনিময় চুক্তিটা ওইটা পড়ছে, ওই কাগজটা কখনো পড়ে দেখছে? তার উপধারায় কি বলা আছে? রাজনৈতিক কারণে কারো বিরুদ্ধে ফাঁসির রায় হলে যদি হন তিনি আবার প্রধানমন্ত্রী সাবেক, এরপরে যদি হন বাংলাদেশের স্থপতির কন্যা, চিন্তা করা যায়? তাকে ফাঁসির রায় দিবার তোমার সেই প্রত্যার্পণ তুমি সাইবার ঘটতে যাবে? ওই চুক্তিটা পড়ে দেখবে আগে চুক্তির মধ্যে কি লেখা আছে। এরপরে ওই যে তালিবান শাহ জঙ্গি হাদি হত্যাকারী যারা গ্রেপ্তার হয়েছে তাদের ফেরত চায়, তাদের ফেরত দিবে, আর তুমি একটা তাদের কিছু একটা কাহিনী ঘটাই দিয়ে বলো মেরে গেছে নাকি? স্বীকারোক্তি, দেশের জনগণ ওদের থেকে তো স্বীকারোক্তি নিতে হবে। বিএনপি এবং জামাতিদের মধ্যে ঘাপটি মেরে থাকা, যারা নিজেদের লোককে হত্যা করা, আন্দোলন ভিন্ন দিকে প্রভাবিত করা, দেশের জনগণকে ভিন্ন দিকে প্রভাবিত করার যে চেষ্টা করা হয়েছে, এখানে যে অপরাজনীতি করা হয়েছে, ওদের মুখ থেকেই দেশের জনগণ জানতে চায়, ওদের মুখ থেকেই জানবে দেশের জনগণ। এত সহজ না। ফ্যাসিস্ট তারেক মনে করে ওই যা বোঝে এটা দুনিয়া আর কেউ বোঝে না। আরে বেটা, তুই এত ছিড়তে পারিস, এত সিরুইয়ার ঘরের সিরুইয়া, যুক্তরাষ্ট্রে তুই এখনো নিষেধাজ্ঞা, কালো তালিকা ভুক্তের মধ্যে আসিস, পারলে সেই নামটা তুই মোস যা সেইখানে। তোর বাপ ডেভিল ইউনূসের রাইখা যাওয়ার সমস্ত উত্তরাধিকারের সূত্রের সবকিছুতে মাইনে সবকিছু দিতেছিস, তা কালো তালিকা থেকে নামটা পারলে মোস। বউরে তো পাড়াইছিলি, বউ তো যাইয়া ট্রাম্পের ধুইয়া মুইসা দিয়েও পারে নাই। ট্রাম্প তো না, তার যে সাঙ্গপাঙ্গ, দুই একজন সাঙ্গপাঙ্গ তো মুইসা কিছুই করতে পারে নাই। হবে কি ফ্যাসিস্ট তারেকের এই অপরাজনীতির কারণে, এই দুঃসাহসিকতার কারণে দেশের জনগণ সংকটে পড়বে, দেশের জনগণ এক মহা বিপর্যস্তের মধ্যে পড়বে। ওর ঘরের এসি ফ্যান এগুলো তো কখনো বন্ধ হয় না, গ্যাসের চুলা তো কখনো বন্ধ হয় না। হবে কি, ও বাইকে যাইবো, বিপদে পড়বো দেশের জনগণ। দেশের জনগণের এই মহা সংকট থেকে মুক্তির পথ একটাই, বিএনপি জামাত জোট সরকারের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা, বাংলাদেশের আইনের শাসন, বাংলাদেশের সকল ক্ষমতা জনগণের হাতে তুলে নেওয়া। খলিলুর রহমান ও সাবেক মার্কিন দূতের গোপন চাল নাস্তানাবুদ তারেক রহমান সরকার। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক মহানাটকীয় মোড় হঠাৎ করে ভেস্তে যেতে বসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল আলোচিত নয়াদিল্লি সফর। যে সফরের জন্য দিল্লির তাজ প্যালেস হোটেলে বুকিং সম্পন্ন হয়েছিল, নিরাপত্তা সংস্থাগুলো দিনরাত এক করে প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে হঠাৎ কেন জারি হলো অন্তরায়? উত্তরসূরিদের পাতানো ফাঁদ, নাকি কোনো অদৃশ্যের সুতা টেনে কূটনৈতিক পট পরিবর্তন করা হলো? আর এই ছক বানচালের নেপথ্যে কি সত্যিই রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকার সাবেক বিতর্কিত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস? ভারতের সাথে বাংলাদেশের নতুন সরকারের সম্পর্কের এই সমীকরণকে ডিপ স্টেট বা অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? উত্তর পূর্ব ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে বাংলাদেশি সিনিয়র সাংবাদিক এনায়েত কবিরের সাম্প্রতিক এক চাঞ্চল্যকর অনুসন্ধানে প্রতিবেদনে উঠে এসেছে ঠিক এমনই বিস্ফোরক সব তথ্য। এছাড়াও আমাদের বিভিন্ন সূত্রের তথ্য নিয়ে আজ আমরা পরতে পরতে বিশ্লেষণ করব এই কূটনৈতিক নাটকের পিছনের আসল গল্প। ঘটনার সূত্রপাত ঘটে গত 9 আগস্ট। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে গোপনে ঢাকায় নামেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আনুষ্ঠানিকভাবে তিনি আন্তর্জাতিক জ্বালানি সংস্থা এক্সেলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে এসেছেন বলে বলা হলেও ঢাকার রাজকীয় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ওঠা মাত্রই তার একের পর এক গোপন বৈঠক শুরু হয়। পিটার হাসের প্রথম সাক্ষাৎটাই ছিল ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডেনের সাথে। এরপর মার্কিন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ব্যানারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি। ঠিক এই সময়টাতে অর্থাৎ 13 আগস্ট আকস্মিকভাবেই বাংলাদেশের বর্তমান মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তার স্ত্রীকে নিয়ে ঢাকা ছেড়ে সিঙ্গাপুরে যান। এই কূটনৈতিক প্রস্থান মোটেও সাধারণ ছিল না। একদিকে তারেক রহমানের ভারত সফর নিয়ে চূড়ান্ত টানাপোড়েন, আর ঠিক সেই সময় মার্কিন রাষ্ট্রদূতের অনুপস্থিতি এবং পিটার হাসের হঠাৎ উপস্থিতি, সব মিলিয়ে ঢাকার ভূ রাজনীতিতে এক বিরাট ঝড়ের পূর্বাভাস স্পষ্ট হয়ে ওঠে। অথচ তারেক রহমানের এই দিল্লি সফরের নেপথ্যে গত কয়েক সপ্তাহ ধরে কাজ করছিল ভারত ও যুক্তরাষ্ট্রের এক অত্যন্ত শক্তিশালী নিরাপত্তা প্রতিনিধি দল। ট্রাম্প প্রশাসনের আস্থাভাজন দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, রয়ের প্রধান পরাগজন এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এদের যৌথ প্রচেষ্টায় ভারত ও বাংলাদেশের সম্পর্কে একটি অভাবনীয় ইতিবাচক অগ্রগতি তৈরি হয়েছিল। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ব্রিক্স সামিটেও বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানায় নয়াদিল্লি। বাংলাদেশ থেকে দ্বিপাক্ষিক সফরের অনুরোধ জানানোর পর আগস্টের 3য় সপ্তাহে তারেক রহমান তার স্ত্রী ও কন্যাকে নিয়ে দিল্লি যাওয়ার কথা চূড়ান্ত হয়। এমনকি দিল্লির ঐতিহ্যবাহী তাজ প্যালেস হোটেলে বুকিং পর্যন্ত সম্পন্ন হয়ে গিয়েছিল।
কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কের এই নতুন সূচনার মধ্যে থাবা বসালো এক অদৃশ্য হাত। 16 আগস্ট হঠাৎ করেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি অভাবনীয় ঘোষণা আসে। বলা হয়, ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি বাংলাদেশের হাতে ফেরত না দেওয়া হয় তবে প্রধানমন্ত্রী তারেক রহমান নয়াদিল্লি সফর করবেন না। এবং এই 16 আগস্ট দিনের দ্বিতীয়ার্ধে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাতের কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে, সেটিও কিন্তু হয়নি। কূটনৈতিক বিশ্লেষকদের মতে সরকারের এই আকস্মিক ও একতরফা সিদ্ধান্তের মূল রূপকার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে এক চরম ও কঠোর অবস্থান গ্রহণ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AK শহীদুল করিম স্পষ্ট জানিয়ে দেন, এই সফরের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি হওয়া প্রয়োজন। ঠিক সেই সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দাবি করেন, ভারতের অনাগ্রহের কারণে তারেক রহমানের সফর অনিশ্চিত হয়ে পড়েছে। অথচ ভারতীয় কূটনৈতিক সূত্রের খবর সম্পূর্ণ ভিন্ন। দিল্লি জানিয়েছে, ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে 3টি শর্ত সম্বলিত কোনো চিঠি তাদের কাছে পাঠানোই হয়নি। গণমাধ্যমে প্রচার করেই মূলত এই পরিস্থিতি তৈরি করা হয়েছে। ভারতের সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তের ওপর নয়, বরং ভারতের স্বাধীন বিচার ব্যবস্থার ওপর নির্ভর করে। সুতরাং যে বিষয়টি অফিসিয়াল টেবিলে আলোচনার পর্যায়ে ছিল সেটিকে এভাবে শর্তের দোহাই দিয়ে প্রকাশ্যে বানচাল করার নেপথ্যে খলিলুর রহমানের ভূমিকা গভীর প্রশ্নের জন্ম দিয়েছে। 2025 সালের নভেম্বর থেকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর এবং সাউথ ব্লক বিএনপি প্রধান তারেক রহমানের বাংলাদেশের প্রত্যাবর্তন এবং গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির প্রতি প্রায় প্রকাশ্য সমর্থন জুগিয়ে আসছিল। উদ্দেশ্য ছিল আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু নির্বাচনে জিতে তারেক রহমানের সরকার গঠনের 6 মাস পেরিয়ে গেলেও ভারতের প্রধান দাবি অর্থাৎ ভারতের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি নিয়ে ঢাকার পক্ষ থেকে কোনো কার্যকর সমাধান মেলেনি। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পর্যন্ত বাংলাদেশে আল কায়েদার সম্ভাব্য আঞ্চলিক ঘাঁটি গড়ে ওঠার বিষয়ে ভারতকে সতর্ক করেছে। এই চরম নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে জুন মাস থেকে পুরো বিষয়টি ভারতের জাতীয় নিরাপত্তা আমলাতন্ত্রের অধীনে চলে যায়। মার্কিন ও ভারতীয় কূটনীতিকরা বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে এক ধরনের রাজনৈতিক সমঝোতার মধ্যস্থতা করতে চেয়েছিলেন, কিন্তু মার্কিন প্রশাসনের এই দ্বিমুখী নীতি এবং ঢাকার কিছু ডিপ স্টেট সুবিধাভোগীর কারণে সেই শান্তি উদ্যোগ এখন ভেস্তে যাওয়ার পথে। আমরা এতক্ষণ যে আলাপ করলাম, এই আলাপের দুটো মুখ, একটা দেশীয় মুখ খলিলুর রহমান। এই খলিলুর রহমান তারেক রহমানের সরকারে ঢুকে তারেক রহমানের পররাষ্ট্র নীতিকে কিন্তু একদম লেজে গোবরে পাকিয়ে ফেলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্ষুব্ধ করেছে, চীনে নিয়ে গেছে, এখানে পাকিস্তান তুরস্ক সমীকরণ করছে, আবার ভারতের সাথে সম্পর্ক খারাপ করবার চেষ্টা করছে। ইতিমধ্যে সূত্রের খবর বলছে তারেক রহমান নাকি এই বিষয়গুলো খলিলুর রহমানের এই ষড়যন্ত্রগুলো জানতে পেরেছেন এবং গতকালকে তাদের মধ্যে ক্ষুব্ধ বাঘ বেতনটা পর্যন্ত হয়েছে। এখন তারেক রহমান যদি বাঁচতে চান, আপনার বাঁচবার একটি পথ, এই খলিলুর রহমানকে অপসারণ করুন এবং তাকে অ্যারেস্ট করুন। গত 1.5 বছর ইউনূসের শাসন আমলে তিনি দায়িত্ব পালন করেছেন, নানা অপকর্মের হোতা তিনি, এবং অতীতেরও তার অপকর্ম আছে। অ্যারেস্ট করে বিচারের আওতায় আনুন। এই কাজটি আপনার করতেই হবে, না হলে আপনি বাঁচতে পারবেন না। আপনাকে মিসগাইড করে আপনাকে ভিন্ন পথে চালিত করবে এবং ইমিডিয়েট আপনার ভারত সফরের সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি বুঝতে পারেন যে খলিল ষড়যন্ত্র করছে, তাহলে এই ব্যবস্থাগুলো নিন। যদি ঘুমিয়ে থাকেন, আপনি কিন্তু বাঁচবেন না। আরেকটি জিনিস, এই যে বহুল বিতর্কিত পিটার হাস, বাংলাদেশে ব্যবসার আড়ালে তিনি বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন, এখন তিনি ব্যবসায়ী। মার্কিন জ্বালানি কোম্পানি অ্যাক্সিলারেট এনার্জির ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে তিনি মাঝে মাঝেই বাংলাদেশ সফর করেন। এটি কিন্তু একদম ছদ্মবেশে তার অন্য একটা কোম্পানির প্রতিনিধি হিসেবে আসছেন। এবারও দেখানো হচ্ছে যে তিনি কোম্পানির প্রতিনিধি হিসেবে এসছেন, মার্কিন ব্যবসায়ী প্রতিনিধি দল এসছে, তাদের সঙ্গে তিনিও এসছেন, কিন্তু তিনি আসলে এসেছেন ব্যবসা নয়, বাংলাদেশে ষড়যন্ত্র করতে। ষড়যন্ত্র করে আওয়ামী লীগ সরকারকে ফেলে দিয়েছে। তারেক রহমান, আপনাকে বলছি যে আপনার প্রতিপক্ষ আওয়ামী লীগ, ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, গণমানুষের রাজনৈতিক দল, মাটির রাজনৈতিক দল। ঠিক তেমনি আপনার রাজনৈতিক দল বিএনপিও মানুষের দল, মানুষের ব্যাপক সমর্থন আছে দলটার প্রতি। সোজা কথা, জাতীয়তাবাদী দল, উগ্রপন্থী দল নয়। আপনাকেও কিন্তু পিটার হাস ফেলে দেবে। খলিলুর রহমানকে যেমন অপসারণ করা, অ্যারেস্ট করা দরকার, আপনি যদি বুঝতে পারেন ষড়যন্ত্র করছে আপনার বিরুদ্ধে, ঠিক তেমনি পিটার হাসের বাংলাদেশে প্রবেশ একদম নিষেধাজ্ঞা দিতে হবে, পার্সোনা নন গ্রাটা করে দিতে হবে। এছাড়া এই পিটার হাসের ষড়যন্ত্র থেকে আপনি বাঁচতে পারবেন না। আর একটু আগে যেটি বললাম, ইমিডিয়েট ভারত সফরের সিদ্ধান্ত নিন, নাহলে কিন্তু বাঁচার উপায় নেই। সবকিছু মিলে আজ স্পষ্ট বোঝা যাচ্ছে যে পিটার হাসের ঢাকা সফর এবং খলিলুর রহমানের এই অনমনীয় অবস্থান আসলে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ভারত বিরোধী পররাষ্ট্র নীতিতে ফিরে যাওয়ারই শামিল। কিন্তু প্রশ্ন থেকেই যায়, তারেক রহমান কি সত্যিই এই ডিপ স্টেটের ফাঁদে পা দিলেন, নাকি তার নিজের সরকারে খলিলুর রহমানের মতো ছায়া খেলোয়াড়রা কলকাঠি নাড়ছেন?
বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে মূলত আলোচনা বলতে দুটো। একটা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী ভারত সফর বাতিল করেছেন, সেটা আর হবে কিনা, ভারতের সঙ্গে সম্পর্ক কোন দিকে যাবে, আর শেখ হাসিনার ফেরত আসা, ফেরত চাওয়া কিংবা তার ফিরতে চাওয়া, আওয়ামী লীগের রাজনীতি, এই দুটোই মূলত বাংলাদেশের রাজনীতিতে প্রধান আলোচ্য বিষয়। এবং এই সব কিছুর মাঝে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে 15 আগস্টকে কেন্দ্র করে তো একটা উত্তেজনা ছিলই। 15 আগস্টের পরেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বিক্ষিপ্ত বেশ কিছু কর্মসূচি দেখছি। 15 আগস্টে সারা দেশে আওয়ামী লীগ কিন্তু চুপচাপই ছিল, মোটা দাগে বলা যায় যে চুপচাপ ছিল। তারা তাদের কোনো ধরনের কর্মসূচি ঘোষণা করেনি, এমনকি শেখ হাসিনা পর্যন্ত কোনো বার্তা দেননি। হয়তো তারা একটা কৌশল নিয়েছিলেন, অপেক্ষা করছিলেন যে সরকার এই মুহূর্তে যেহেতু ভারত সফর করছে এবং সেখানে এক ধরনের সমঝোতার কথা বলা হচ্ছে, সেই কারণে এবারের 15 আগস্টে তারা কোনোভাবেই কোনো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করতে চায়নি। কিন্তু 15 আগস্ট পেরোনোর পরে একের পর এক আমরা দেখছি, গতকালকেও আমরা আলোচনা করেছিলাম বাংলাদেশের বেশ কয়েকটা জায়গায় আওয়ামী লীগের বিভিন্ন ব্যাপার স্যাপার, সেখানে 16 বছরের এক কিশোরকে গ্রেপ্তার করার ঘটনা নিয়ে আলোচনা করেছিলাম। এবার দেখলাম যে মহাসড়ক অবরোধ করলো আওয়ামী লীগ, ছাত্রলীগ, মূলত ছাত্রলীগ। এরকম একটা অবস্থায় যখন তাদের রাজনীতিতে ত্রাহি ত্রাহি অবস্থা, ঠিক সেই সময় আগুন জ্বালিয়ে মহাসমরে মহাসড়ক অবরোধ করার ঘটনা ছাত্রলীগ ঘটাচ্ছে। তারা কি তাহলে ভেতরে ভেতরে বড় কোনো প্রস্তুতি নিচ্ছে? কি বলছে তারা? তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে যে কাশিয়ানীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ। ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেছে, বিরাট ব্যাপার। মানে এবং সেটা দিনের বেলাতে, ছবি তো দেখলেন, ছবি সহ তারা দিয়েছে। সেখানে আমরা ছবি দেখছি, শেখ হাসিনার ছবি, বঙ্গবন্ধুর ছবি এবং একটা ব্যানার, এবং তার সামনে আগুন জ্বলছে। গোপালগঞ্জের কাশিয়ানীতে, গোপালগঞ্জে এই ঘটনাটা ঘটেছে। খুলনা ঢাকা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতা কর্মীরা, যারা নিষিদ্ধ রয়েছে। গতকালকে এই ঘটনা ঘটে। ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে ঢাকা খুলনা মহাসড়কের সাম্পান রেস্টুরেন্টের সামনে অবস্থান নেন। সাম্পান কিন্তু খুবই বিখ্যাত একটা রেস্টুরেন্ট। আমরা যারা ঢাকা থেকে খুলনা কিংবা ওই অঞ্চলে সফর করার অভিজ্ঞতা যাদের রয়েছে, তারা জানেন যে গোপালগঞ্জের সাম্পান রেস্টুরেন্ট, সেখানেই প্রায় সমস্ত গাড়ি, বিশেষ করে ভালো ভালো গাড়িগুলো সেখানেই যাত্রা বিরতি করে এবং ওখানে 20 মিনিট 30 মিনিট সবাই একটু রেস্ট নেয়, নাস্তা করে, এটা করে ওটা করে। ভাগ্যিস সাম্পান রেস্টুরেন্টে ভাঙচুরের ঘটনা ঘটেনি। সেখানে অবস্থান নেন তারা। এ সময় বিক্ষোভকারীরা জামাত ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেন। বেশ বড় ঘটনা। জামাত বিএনপি যারা প্রচন্ড শক্তিধর এখন, তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে। এর এক পর্যায়ে তারা ঢাকা খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। কিছুক্ষণ মহাসড়কে অবস্থান করার পর বিক্ষোভকারীরা চলে যান। এই সময় বিক্ষোভের একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। বিক্ষোভের কারণে বেশ কিছু সময়ের জন্য ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, আর কোনো ঝামেলা হয়নি পরবর্তীতে, এমনটা জানিয়েছে পুলিশ। এটা কিন্তু গত 2 বছরে প্রথম ঘটনা ঘটলো। মানে এই গোপালগঞ্জে ওই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের যে রায়, সেই রায় ঘোষণার আগের দিন শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের বেশ কিছু জায়গায় গাছ কেটে রাস্তা অবরোধের ঘটনা ঘটেছিল। কিন্তু সাধারণ একটা দিনে এই ঘটনা প্রথমবারের মতো ঘটলো যে তারা রাস্তা অবরোধ করলো এবং আগুন জ্বালালো। কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান বলেছেন, হঠাৎ কয়েকজন ছাত্রলীগের নামধারী ব্যক্তি সড়কে ব্যানার নিয়ে মিছিল করেন, টায়ারে আগুন জ্বালিয়ে কিছু সময় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে, গ্রেপ্তারের অভিযানও চলছে, এমনটা জানিয়েছেন। কিন্তু আমরা বেশ কিছু বলতে, আমরা যদি এই অবস্থানটা দেখি, সেখানে মোটামুটি 20-30 জনের একটা উপস্থিতি দেখাই যাচ্ছে ছবিতে। আমরা জানি না যে সেখানে কত লোক সংখ্যা হলো, কিন্তু এটা আমার মনে হয় গত 2 বছরে আওয়ামী লীগের সরকারের পতনের পরে ওই স্পেসিফিক মানে কর্মসূচি ঘোষণা করার বাইরে সাধারণ দিনে এটাই সব থেকে উল্লেখযোগ্য ঘটনা যে তারা সড়ক অবরোধ করলো। অবশ্য সড়ক অবরোধ করার জায়গা হিসেবে গোপালগঞ্জ এরিয়াকে তারা বেছে নিয়েছিল, সেটাও অবশ্য পাশ কাটালে হবে না, কারণ গোপালগঞ্জ মানে আওয়ামী লীগের আঁতুড়ঘর, আওয়ামী লীগের শেকড়। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।